গুড মর্নিং এভরিওয়ান। প্রিন্স ফ্যামিলির সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের জানাই অনেক অনেক প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:20। আমরা সকলে ঘুম থেকে উঠে গেছি। বাবা তো ঘুম থেকে উঠে অফিসে চলে গেছে, আর মা একটু ফ্রেশ হচ্ছে, একটু ঘর দর একটু গোছাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এখন আমার একটু পরে স্যার আসবে 9:30-র দিকে। তো স্যার আসার পরে স্যারের কাছ থেকে পড়া কমপ্লিট করে তারপর গিয়ে আমি ব্রেকফাস্ট করব। তো চলো আজকের দিনটি কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের মেনু পুঁই শাক। পুঁই শাক তোমরা কে কি দিয়ে খাও জানি না, তবে আমি আজকে পুঁই শাক রান্না করব কুমড়ো মিষ্টি আলু দিয়ে। ইলিশ মাছের মাথাও ছিল ফ্রিজে, তবে ইলিশ মাছের মাথাটা দিব না, চিন্তা করছি কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে পুঁই শাক রান্না হবে, আর রান্না হবে ট্যাংরা মাছ। এই দেখো আমার সব কাটা বাছা রেডি। এই যে পুঁই শাক, মিষ্টি আলু, না এটা মিষ্টি আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, মরিচ, আর ওদিকে মাছ ভেজানো। তো চলো রান্না বান্না শুরু করি। দেখো শাক থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি এই শাকের জলটা সুন্দর করে শুকিয়ে নেব, তার সাথে এই সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, তাই আবার ঢেকে দিলাম। দেখো আমার শাকটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই শাকের জলটা শুকিয়ে আর অল্প একটু গরম জল দিয়েছিলাম, আর হালকা একটু মিষ্টি লবণ যা লাগে চেখে দেখে নিয়েছি। এই যে দেখো আমার শাকটা একদম রেডি, ফুটছে। এখন বন্ধ করে দেবো, এরকম একটু রস রসই রাখবো, কারণ পরে এটি একদম টেনে যাবে। ডাটা টাটাও একদম গলে গেছে। এই দেখো আমি একটু মিষ্টি দিয়ে নিয়েছি, একটু লবণ লেগেছিল আর একটু লবণ দিয়েছি। এই যে আমার শাক রেডি, এখন ঢেলে নেই। এই যে আমি পেঁয়াজ, টমেটো, আলু কেটে নিয়েছি, আর মাছে তো লবণ মাখিয়ে রেখেছি। আর এই দেখো তোমাদের সব সময় বলি আমি পাটায় মশলা বেটে রান্না করি। এই যে এখন আমি জিরে আর আদা একসাথে বেটে নেব। আমি মশলাটা সুন্দর করে বেটে নেব। আসলে আমি এই যে এইভাবেই রান্না করি, এদিকে মশলা বাটি, এদিকে মাছ ভাজি তুলে দেই, মানে একসাথে সব দিক চলে। আর এই যে ঘরে আমার একটা বান্দর স্কুল ছুটি হয়ে মানে কি যে ঝামেলায় ফেলাইছে আমারে সারাক্ষণ। এই যে ওদিকে মশলা বাটা চলছে, এদিকে এই যে আমি মাছ ভাজতে তুলে দেব।
তাহলে চলো আমি রান্নাবান্নাটা শুরু করি। আমি বান্ধবী করি। আচ্ছা, আমার মতো কারা এই ট্যাংরা মাছ ভাজতে গিয়ে হিমশিম খাও বলো তো? মাছ তো তেলের পর দিলে এত তেল ছিটা ছেটে যে মানে হাত মুখ পুড়বেই। তবে আমি কিন্তু একটা টেকনিক ফলো করার পর থেকে এই প্রবলেমটা আর ফেস করি না। মাছটির গায়ে আমি লবণ হলুদের সাথে একটু ময়দা কিংবা আটা আর একটু তেল এটি আমি মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে তেলে দেওয়ার পর ধরো ছিটে একটু, তবে যে পরিমাণ ছেটে সেই পরিমাণ কিন্তু ছেটে না, অনেকটাই কম ছেটে তেল। দেখো এই যে আমার মাছ কিন্তু এত ছিটছে, এই দেখো মানে ট্যাংরা মাছ যেভাবে তেল চারদিকে ছিটে আমরা যারা রান্না করি তারা তো আমরা জানি, কিন্তু দেখো আমি ওই যে গায়ে একটু ময়দা আর একটু তেল হলুদ লবণ মাখিয়ে নিয়েছি বলে মাছটা কিন্তু অত তেল ছেটাচ্ছে না। তোমরাও এই টেকনিকটি ফলো করো কিন্তু। আমার মাছের ফাইনাল ফিনিশিং। আজ পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করেছি। আমি কিন্তু ট্যাংরা মাছ বেগুন দিয়ে খেয়েছি, তারপর বেগুন দিয়ে খেয়েছি, তারপরে হলো তোমার কালো জিরে কাঁচামরিচ বাটা দিয়ে একটা রান্না হয়। তবে অনেকদিন এই পেঁয়াজ দিয়ে খাওয়া হয়নি। আর এখন যেহেতু টমেটোর সময়, টমেটো সব কিছুর ভিতরে দিলে একটা আলাদা স্বাদ লাগে, এটা আমার কাছে ভালো লাগে। আর টমেটো সালাদ তো খাই, তা আজকে চিন্তা করলাম এজন্য পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু মানে গামাখা তেল মতো রান্না করি। আমার কিন্তু খেতে ভালো লাগে। তোমাদের কার কিভাবে ট্যাংরা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করেছি। আজ অনেক দিন পর খুব সুন্দর একটা মুভি দেখলাম চরকিতে। মুভিটার নাম হলো ঘুম পড়ি। মানে আমার না কোনো ধরো দুঃখের মুভি দেখার পরে মনটা দুঃখ ভারাক্রান্ত থাকে 5-10 মিনিট। কোনো রোমান্টিক মুভি দেখার পরে মানে মনে একটা সেইটার আবেশ কাজ করে। মানে যে টাইপের মুভি দেখি সেইটা নিয়ে আমার কিছুক্ষণ মাথার ভিতরে মনের ভিতরে ঘুরে। মুভিটা না খুব ভালো, তোমরা অবশ্যই চরকিতে দেখো ঘুম পড়ি। আসো, কাজ করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। কাল তোমাদের বলেছিলাম না যে এমার্জেন্সি একটা কারণে আমাদের বাইরে বেরোনো লাগলো, তখন রাত 8:30 মতো বাজে। তা কালকে তো আর ব্যস্ততার কারণে ওইটা বলা হয়নি। তা আজকে বলি ইমার্জেন্সি হলো এই সোফার। আমাদের এই সোফাটা কতদিন আগে কেন? 2 বছর। 2 বছর, হ্যাঁ প্রায় 2 বছর আগে রিজাল থেকে আমাদের এই সোফাটা কেনা। সোফার কভার, যেটা মেইন কভার সোফার সাথে ছিল, এইটা হলো সোফার কভার। এই যে সোফাটা দেখো, এই যে হলো সোফার ডিজাইন। 1 2 3 4 5 5টা সিটের। আর এটা হলো সোফার কভার, মানে যেটা আমরা যখন কিনেছিলাম তখন সোফায় এই কভারটা লাগানো ছিল। এখন সোফার কভারের কালারটা এমন খুব আই সুদিং, কিন্তু আবার একটু ময়লাও করে বেশি। মানে ধরো ছোট মানুষ কেউ একটু পা তুলে বসলো,
পার ময়লা লেগে গেল। আর এই কাপড়টার উপর ময়লা লাগবে না, সহজে উঠতে চাচ্ছে না। এজন্য আমি এই 2 বছর বিশ্বাস করো মানে একটু পরাণ ভরে এই সোফার উপর আমি বসিও নি, কাউকে বসতেও দিতাম না, এবং সবসময় যেটা দেখো সবসময় ওই এরকম কাপড় দিয়ে আমি ঢেকে রাখি, সোফাটা ওরকম ঢেকে রাখা হয়। এখন এই দিন আমরা মার্কেটে গিয়েছিলাম, আমার কিছু বিছানার চাদর কোলবালিশের কভার বানানো লাগবে, সেই কাজে আমরা গিয়েছিলাম হলো তোমার হলো চাদরের দোকানে, কাপড়ের দোকানে, মানে ওইখানে তোমার এমনি কাপড়ও বিক্রি হয় আবার চাদর সেট করেও বিক্রি হয়। ওইখানে গিয়ে আমাদের এই কাপড়টা চোখে বাঁধে। এই কাপড়টা ওদের দোকানে তখন নতুন আসছে, কাপড়টা এই কাপড়টার মতোই সেম টেক্সচারের, সেম মোটা, মানে মূলত এটা হলো ওরা ধান ধরে নিয়ে আসছে, যে যার যা লাগছে কিনছে। তখন এই কাপড়টা আমাদের দুইজনেরই পছন্দ হয় এবং আমরা এরকম মোটা টেক্সচারের কাপড়ই খুঁজছিলাম এই সোফার কভার বানানোর জন্য, যে এই যে কভারটা এটা আমরা তুলে রাখবো, আমরা এই কভারটা পেতে রাখবো সোফায়, তাহলে দেখা গেল টুকিটাকি ময়লা হলে বারবার ওয়াশ করা যাবে, কারণ এটা বারবার ওয়াশ করলে তো এটা নষ্ট হয়ে যাবে, আর এটা তো আমি আর চাইলেও পাবো না। তখন এই কাপড়টা পছন্দ হয়, পছন্দ হওয়ার পর আমরা তখনই ওইখানেই ইমিডিয়েটলি কাপড়টা কিনে একদম মানে আবার বাড়িতে এসে সোফার মাপ নিয়ে সেই দোকানের থেকে কাপড় কিনে দর্জিকে বুঝিয়ে দিয়ে আসি। এখন আমার এই সোফা সেট ছাড়াও আমার বেডরুমে আর একটা সোফা সেট আছে, ওটা 2 সিটার, ওইখানে আমরা সব সময় বিছানার উপর বসাতে কেমন লাগে, এজন্য আমার বেডরুমে আর একটা সোফা সেট আছে। এখন ওর বাবার আবার তোমার এটা যেহেতু একটা ডিজাইন হয়েছে, সে বললো কি তাহলে আর একটা ডিজাইনের না, এই ডিজাইনটা, কিন্তু এই ডিজাইনের মাত্র এইটুক কাপড়ই ছিল। এখন দোকানদাররা বললো কি যে কাপড় আসবে, কিন্তু আনফরচুনেটলি কাপড় এখনো আসেনি। তাই কালকে আমি তখনই ছুটে গেলাম দোকানে যে আপডেট জানতে, মানে তারা বলছে আছে নেই আছে নেই এরকম একটা দোটানা কথা বলছিল। তাই কালকে আমি ওই 8:30 9টার সময় একদম দোকানে যাই, দোকানে গিয়ে যে সামনাসামনি ওদের কাছে শুনি, ওরা বলছে কাপড় আসবে, কিন্তু আদৌ কাপড় কবে আসবে জানি না। এবং আনফরচুনেটলি এই যে কাপড়টা এই ডিজাইনের কালার একই, এই কাপড়টাও শেষ হয়ে গেছে, মানে আমি যদি ওই দিন বানাতে না দিয়ে আসতাম তাহলে এই কাপড়টাও আমি পেতাম না, এই কাপড়টাও শেষ হয়ে গেছে। এখন এইটা আমার যে বেডরুমের সোফা তার শুধু পিঠের হলো, কিন্তু বসার যে 2টো সিট সেই 2টো সিটের কাপড় এই ডিজাইনও তো নেই, এই ডিজাইনও এখন নেই। এখন তাই কালকে ইমার্জেন্সি দোকানে গিয়ে ওদের সাথে তো কথা বলে আসলাম, ওরা বলছে যে একটু সপ্তাহখানি ওয়েট করেন, আসবে, আর যদি না আসে তাহলে কি হবে জানি না, তখন এর সাথে ম্যাচিং করে আদৌ পাবো কিনা, কন্ট্রাস্ট করে বানাতে হবে নাকি আবার ওই সোফার জন্য নতুন সেট বানাতে হবে, আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। তবে হ্যাঁ আমি হ্যাপি যে আমার যেটা মেন সোফা সেট যেটা আমার ড্রয়িং রুমে থাকে, এইটা একটা নতুন জামা হলো, সে 2 বছর পর একটা নতুন জামা পেয়েছে সোফা। আর আমি এটি সুন্দর করে একদম শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি, এখন এটি লন্ড্রিতে পাঠিয়ে আয়রন করে এটি আলমারিতে তুলে দেবো। আর এই হলো আমার নতুন সোফা, মানে এখন মোটামুটি এখনো আমি ঢেকে রাখছি, কিন্তু এখনো ওই দেখো আমি কাপড় দিয়ে ঢেকেই রাখি, কিন্তু মানে কোনো দাগ লাগলে বা কিছু পড়লে অন্তত একটু আমার টেনশন কম হবে। তবু যে কোনো জিনিস তো যত্নে ব্যবহার করলে সেটি টেকসই অনেক বেশি হয়। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই সোফার কভারের কালার ডিজাইন এগুলো কেমন করো, দাঁড়াও তোমাদের পুরোটাই দেখাই, এটা তুলে দেই। তো আমার এই সোফা সেটের কাভারটির কালার এবং পাতার পরে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যেও।
তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্যের হাত বাড়িয়ে দিও ছোট্ট চ্যানেলটিকে বড় করার জন্য। কাল দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের মানুষদের প্রতিও খেয়াল রেখো। তাহলে আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।